193 সপ্তগ্রাম বিধানসভার লড়াই কিন্তু এবার জমজমাট। কেউ দাবি করছে ভূমিপুত্র, কেউ বা বলছে আমি ভালো ফুটবলার। কিন্তু দেখার বিষয় হচ্ছে সিপিআইএম সমর্থিত অনির্বাণ সরকার আইনজীবী, ভূমিপুত্র তার সাথে আজকে কেটিভি বাংলা সরাসরি কথা বলে নেবো। দাদা, কেটিভি বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। দাদা, লড়াই কতটা কঠিন বলে মনে হচ্ছে? দেখুন, আমরা যারা বামপন্থী মানুষ, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর হয়ে লড়াই সংগ্রাম করি। নির্বাচন আমাদের সর্বোচ্চ লড়াই সংগ্রামের একটা দিক। সুতরাং প্রতি মুহূর্তেই আমাদের এই লড়াই সংগ্রাম দৈনন্দিন জীবনেও কাজে লাগে, এবং তার সঙ্গে আমাদের এই লড়াই সংগ্রাম নতুন করে আলাদা করে কোনো কঠিন বা সহজ এরকম কোনো বিষয় নেই। লড়াইয়ের মধ্যেই আমাদের থাকা, লড়াইয়ের মধ্যেই চলাফেরা। যে কোনো লড়াইকেই হচ্ছে আমরা সেই লড়াইয়ে উত্তরণ করে আমরা জয়ের পথে যাবো, এটাই আমাদের হচ্ছে শপথ। পুরো বিধানসভা তো হাতে তালুর মতো চেনা। হ্যাঁ। এক্সট্রা কি অ্যাডভান্টেজ পাচ্ছেন? পুরো বিধানসভা বলতে দেখুন, আমরা একদম ছোটবেলা থেকে রাজনীতি করা, তো মানে হঠাৎ করে এসে রাজনীতি করেছি এরকম বিষয় নয়। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরা কলেজে পড়াকালীন রাজনীতি করেছি। আমি নিজে মহসিন কলেজ থেকে আইনের স্নাতক, তার আগে আমাদের এই অঞ্চলের বাগাটি কলেজ থেকে আমার হচ্ছে পড়াশোনা, স্নাতকের পড়াশোনা। সুতরাং এখানকারই মানুষ আমি, এখানকারই সব গ্রাম বাংলা থেকে শুরু করে শিল্পাঞ্চল সবটাই আমাদের চেনা। মানুষ আমাদের অনেকই চেনা। সুতরাং সেই মানুষরা আমাদের সঙ্গে আছে, সঙ্গে থাকছে, তারা হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে এবং এই লড়াইয়ে আমাদেরকে হচ্ছে শক্তি দিচ্ছে। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, জনসংযোগ করছেন, তার মধ্যে থেকে দলীয় সমর্থক যারা তাদেরকে নিয়েও যাচ্ছেন, দেখা যাচ্ছে কর্মসূচি করছেন, বৈঠক করছেন, সারা কেমন পাচ্ছেন? ব্যাপক সাড়া। মানুষ এত স্বতঃস্ফূর্ত, এত স্পন্টেনিয়াস সাড়া দিচ্ছে, মানে ভাবা মুশকিল। একটা সময় ছিল যখন আমরা দীর্ঘদিন প্রায় 10-15 বছর লড়াইয়ের মধ্যে তো ধারাবাহিক রয়েছি। আমরা পশ্চিমবঙ্গে 2011 সালে বামপন্থীরা ক্ষমতা থেকে চলে গেছে, এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারপর আমাদের উপর ধারাবাহিক অত্যাচার, লড়াই, পঞ্চায়েত নির্বাচনের উপর আমাদের উপর অত্যাচার, আমাদেরকে হচ্ছে প্রার্থী দাঁড় করাতে না দেওয়া, প্রার্থীপদ জোর করে প্রত্যাহার করিয়ে নেওয়া, ভয় দেখানো, গুন্ডামি করা, মস্তানি করা, পৌরসভা নির্বাচনগুলোতে তাই করা। তার মধ্যে বিধানসভা নির্বাচন আমরা লড়েছি, আমরা সমস্ত আসন সমঝোতা করে লড়েছি। লোকসভা নির্বাচন ধারাবাহিক 11 সালের পর থেকে লড়াইয়ের মধ্যে থাকতে থাকতে আমাদের সংগঠনও অনেক বেশি, আগের থেকে অনেক বেশি শক্তিশালী। আজকের দিনের রাজনীতির যা চলাফেরার যা স্টাইল, সেই স্টাইলের মতো করেই আজকের দিনের সংগঠন তৈরি হয়েছে, এবং সংগঠন আস্তে 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 লোহা থেকে ইস্পাতের মতো তৈরি হয়েছে। আপনি মানুষের বাড়ি যাচ্ছেন, কথা বলছেন, শাসক দলের যে রাস্তাঘাট, জলের ব্যবস্থা, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, উন্নয়ন কি চোখে পড়ছে? মানুষের ব্যাপক ক্ষোভ। রাস্তাঘাট বলতে ওরা একটা কসমেটিক সার্জারি করবার চেষ্টা করছে। ধরুন, দীর্ঘদিন রাস্তাঘাট করে না, ট্যাক্সের পয়সা পুরো নেয় পৌরসভা এলাকা, পঞ্চায়েত এলাকা থেকেও নেয়। এর বাইরেও আমাদের যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো আছে, অপ্রত্যক্ষ কর যা সরকারের খাতায় জমা পড়ে, যেগুলো দিয়ে পরিকাঠামো উন্নয়ন করার কথা, সেগুলো ওরা পরিকাঠামোতে উন্নয়ন করে না, না করে টাকা পয়সাগুলোকে সাইফনিং করে অন্য দিকে ঠেলে দেয়, যার ফলে পরিকাঠামোগত উন্নয়ন হয় না। ভোটের আগে এলে কিছু রাস্তাঘাট করা, তাপ্পি টাপ্পা দেওয়া, এবং তার পাশাপাশি এখন কিছু প্রকল্প করছে। দীর্ঘ 15 বছর ধরে রাস্তাঘাট করেনি, এবং সেইগুলোও হচ্ছে রাস্তার মানে মূল যে বড় রাস্তাগুলো সেগুলো একটু করে দেওয়া, কিন্তু ভিতরের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। মানুষ এত ক্ষিপ্ত হয়ে আছে, এত রেগে আছে, যে সেখানকার রাস্তা সত্যিই আমরা কি নিজেরাও লক্ষ্য করে দেখছি যে মানুষ হচ্ছে ব্যাপক খারাপ অবস্থার মধ্যে আছে। রাস্তার একটা ব্রিজ আছে ছোট্ট, সেই ব্রিজে ওঠার মতোই রাস্তা নেই, সেটা ব্রিজটা হয়ে থাকে কি লাভ আছে? এবং হাঁটু অবধি জল। বর্ষাকালে তারা বলছে স্কুলে বাচ্চারা যেতে পারে না। এমনি তো প্রাথমিক স্কুল বন্ধ করে দিয়েছে, 8,000 প্রাথমিক স্কুল বন্ধ করে দিয়ে 10,000 মদের দোকানের লাইসেন্স দিয়েছে। মানুষের বাচ্চাগুলো হচ্ছে স্কুলে যেতে পারে না, তাদের হচ্ছে হাঁটু ভর্তি কাদা হয়ে যায়, এবং এত অব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হয়ে যাবে। ড্রেনের জল, রাস্তার জল মিলেমিশে একাকার, অপরিষ্কার করে রেখে দিয়েছে সমস্ত। পঞ্চায়েত এলাকাগুলো রাস্তার পাশে ভালো করে ড্রেন করা, সবকিছু করা, এসব কোনো বিষয়ই নেই। অ্যাম্বুলেন্সও তো ঢোকে না। না, ঢুকবে কি করে? অ্যাম্বুলেন্স তো নৌকোর মতো অবস্থা। আমরা প্রচার করতে গিয়ে আমরা টোটো মানে ইলেকট্রনিক ভেহিকেলে প্রচার করতে যাচ্ছি, কিন্তু বেশিরভাগই আমাদের হেঁটে যেতে হচ্ছে। এই যে এখন ধরুন আমরা যাচ্ছি, এমন জায়গায় যাচ্ছি, আমরা রাস্তার পাশে আমাদেরকে টোটো দাঁড় করিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ রাস্তা নেই। কিন্তু মানুষের কাছে আমাদের যেতে হবে, তাহলে আমরাই যেতে পারছি না, তাহলে মানুষ ওখান থেকে কিভাবে আসবে? খাটিয়া করে কাঁধে তুলে স্থানীয় মানুষ অভিযোগ করছে, নিয়ে তারপরে কিছুটা গিয়ে তারপরে ভালো অ্যাম্বুলেন্স। এটা আমাদের একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা। মানে গ্রামের রাস্তা থেকে মূল রাস্তায় আসতে গেলে তাদেরকে এভাবেই করতে হচ্ছে, এবং দীর্ঘদিন বলা সত্ত্বেও করছে না। দীর্ঘদিন বলা সত্ত্বেও করছে, এবং আরো আরো কথা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে না। ধরুন কোনো জায়গায় রাজনৈতিকভাবে শাসক দলের বিরুদ্ধে হয়তো কোথাও ভোট হয়েছে, বা শাসক দল লড়াইয়ের মতো জায়গায় রেখে দিয়েছে, আরো প্রতিহিংসা পরায়ণ হয়ে সেখানে করছে না। এগুলো তো সরকারের কাজ নয়।
সরকার তো সবার জন্য। আপনি তো মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন, কি হাতিয়ার নিয়ে যাচ্ছেন? আমাদের হাতিয়ার হচ্ছে এই 15 বছর ধরে সারা বাংলাকে যে অরাজক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে টিএমসি সরকার, এবং 2014 সাল থেকে আজকে 12 বছর সারা দেশকে হচ্ছে যে অরাজক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে দেশের মোদী সরকার। এই দিদি এবং মোদী এই দুজনের যে সরকারের চলা, এবং এদের দুজনের মধ্যে যে একটা অদ্ভুত সেটিং যাকে বলি আমরা বাংলায় মিলমিশ করে চলা, বা আবার ইংরেজিতে কেউ কেউ বাইনারি বলছে, মানুষের মধ্যে নিয়ে আসছে, এই সেটিংটা ভাঙতে পারি আমরা একমাত্র। আমরা বলছি শিক্ষা, আমরা বলছি স্বাস্থ্য, আমরা বলছি কর্মসংস্থান, যুক্ত হলো নতুন, সেটা বলছি আমরা, যে আমরা ক্ষমতা এলে প্রথম হচ্ছে যাদের নাম হচ্ছে এত লক্ষ লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হলো, সেই তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার জায়গা আমরা তৈরি করব। তাদের যে গণতান্ত্রিক অধিকার যা কেড়ে নেওয়া হলো, সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, তাকে ফিরিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করব। তার সঙ্গে শিক্ষা, প্রাইমারি স্কুল বন্ধ, নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান না তৈরি হওয়ার ফলে স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে বেসরকারি শিক্ষার দিকে পাঠিয়ে দিচ্ছে, টাকাগুলো হচ্ছে সাইফনিং করে দেওয়ার চক্কর চলছে। আর সেই বেসরকারি লোকগুলোর সাথে হচ্ছে কর্পোরেটের মাধ্যমে হচ্ছে এরা, এদের হচ্ছে টিএমসি গভর্নমেন্ট বলুন বা আমাদের দেশের সরকার, তাদের একসাথে যোগাযোগ। ইলেকট্রাল বন্ডের টাকা আপনারা লক্ষ্য করে তো দেখেছেন, একমাত্র সিপিএম ছাড়া বাকি সব দল, দক্ষিণপন্থী দল, এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কত 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 কোটি কোটি টাকা পেয়েছে। কিন্তু আমরা কিন্তু জনগণের কাছ থেকে যাই দিক জনগণ কুপনের মাধ্যমে এখন আমরা নির্বাচন করি। তার জন্য মানুষ আমাদের অনেক সময় বলে এরা খালি টাকা তুলে বেড়ায়, এসব বলে, কিন্তু আমরা এভাবেই করি, মানুষের সাহায্য নিয়েই আমরা করি। দাদা, সপ্তগ্রাম মানেই হচ্ছে দেখা যাচ্ছে মাটি মাফিয়া, বালি মাফিয়া, অরাজকতার একদম শিরোনামে হচ্ছে সপ্তগ্রাম বিধানসভা। আপনি তো এখানকার প্রার্থী হয়েছেন, যদি জিতে আসেন কি প্রতিশ্রুতি দেবেন? সপ্তগ্রামের একটা উজ্জ্বল নাম ইতিহাসে ছিল, সাতগাকে সপ্তগ্রাম বলা হয়। এখান দিয়ে সরস্বতী, যে এখন খাল বলে, আগে তো নদী ছিল, শোনা যায় সেখান দিয়ে হচ্ছে 4 সওদাগরও গেছিল, ইতিহাসে আছে। এ ধরনের একটা ঐতিহ্য মণ্ডিত জায়গাকে আমরা 2011 সাল অব্দি এই ঐতিহ্যের জায়গাতেই রেখেছিলাম। তারপর থেকে এই অবনমন যা ঘটেছে সামাজিক ক্ষেত্রে, এবং আপনি যেগুলো বললেন এইসব ক্ষেত্রে, এগুলো হচ্ছে কলঙ্ক সৃষ্টি করেছে সপ্তগ্রামের গায়ে, এগুলো কলুষিত করেছে সারা সপ্তগ্রামের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশকে। এবং আমাদের সপ্তগ্রামের মানুষজন আমরা এর জন্য হচ্ছে লজ্জাবোধ করি যে আমরা সাতগাঁয়ের লোক, আমাদের যে দীর্ঘ পুরাতন ইতিহাস, সেই পুরাতন ইতিহাসের জায়গায় এই কলঙ্কগুলো লেগে গেছে আর কি। এগুলোকে আমাদেরকে সরাতে হবে, মানে এগুলোকে সরাতে হবে বলতে এগুলোর বিরুদ্ধে লড়াই করে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা আমাদের লক্ষ্য। পারবেন এই সমস্ত মাফিয়াদের এগেনস্টে দাঁড়িয়ে সোচ্চার হয়ে সমাজকে কলুষিতর মুখ থেকে বাঁচিয়ে ভালো প্রতিষ্ঠা, আমাদের ভালো আমাদের পরিবেশ তৈরি করতে? রাজনৈতিক যে ইশতেহার বেরিয়েছে, আমাদের যে ম্যানিফেস্টো, আমরা সেখানে নির্দিষ্টভাবেই লিখেছি যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করব, সামাজিক দুর্বৃত্তায়ন বন্ধ করব। এই দুর্বৃত্তায়ন সামাজিক দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে। এবং আমরা 77 সালে ক্ষমতায় যখন এসেছিলাম, তখনও তার আগে এমার্জেন্সি, তার আগে জাতীয় কংগ্রেসের 72 সালের সেই ঘটনা, তো সেইখান থেকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন, ন্যায়ের শাসন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছিলাম। এই অভিজ্ঞতা আমাদের আছে, কি করে কি করতে হয়, প্রশাসনকে কিভাবে 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 সঠিকভাবে পরিচালনা করতে হয় মানুষের স্বার্থে, গণতান্ত্রিকভাবে, সেই অভিজ্ঞতা আমাদের আছে এবং আমরা সেটা করে দেখিয়েছি এক সময়। সুতরাং এটা আমাদের কাছে নতুন কোনো খুব একটা অসুবিধাকর বিষয় হবে না। সামগ্রিক পশ্চিমবাংলা জুড়েই এই কাজ, আইনের সুশাসন প্রতিষ্ঠা করার কাজ আমরা দায়বদ্ধ, এটা করবো আমরা। দাদা, পরপর 3বারের জয়ী বিধায়ক, এখন বর্তমানে বিধায়ক, তাকে শাসক দল আস্থা রাখেনি, তাকে টিকিট দেয়নি, সেখানে কি অ্যাডভান্টেজ থাকবে আপনার? দেখুন, এখন এটা তো সম্পূর্ণভাবেই বর্তমান শাসক দল বা টিএমসির আভ্যন্তরীণ ব্যাপার, তারা কাকে টিকিট দেবে দেবে না এরকম একটা বিষয় তো থাকে, তাদের দল সিদ্ধান্ত নিয়েছে যা করেছে, তাদের আভ্যন্তরীণ, আমার সে ব্যাপারে কিছু বলার নেই। তবে আমাদের যেটা বলার সেটা হচ্ছে তিনি গত 15 বছর যিনি ছিলেন এখানে, তিনি তৃণমূল কংগ্রেসেরই হচ্ছেন, শাসক দলেরই লোক ছিলেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে পলিটিক্যাল কথাগুলো, আমরা রাজনৈতিক কথাগুলো বলি, কোনো ব্যক্তি নয়, ব্যক্তি যিনি এখানে ছিলেন আমি তার বিরুদ্ধে কোনো কথা বলছি না, কিন্তু তিনি যে রাজনীতিকে বহন করে নিয়ে গেছেন সেই রাজনীতির বিরুদ্ধেই আমরা হচ্ছি রাস্তায় কথা বলি। সেই রাজনীতি মানুষকে সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে পেছিয়ে দিয়েছে। সুতরাং তিনি সেটারই ধারক বাহক হয়ে এগিয়ে গেছিলেন, রাজনীতি যা ময়দানে ছিলেন। আমরা চেষ্টা করব সেই জায়গাকে আবার নতুন পুরনো জায়গা যা ছিল, ঐতিহ্যের জায়গা, তাকে ফিরিয়ে আনতে। দাদা, এসআইআর এ বেশ কয়েক হাজার নাম বাদ গেছে সপ্তগ্রাম বিধানসভায়, কিছুটা হলে ব্যাকফুটে থাকবেন না ফ্রন্টফুটে থাকবেন? মানুষ তো ভোট দিতে পারছে না, স্থায়ী ভোট। মানুষ স্থায়ী ভোট দিতে পারছে না, এটা বিজেপি এবং টিএমসির যৌথ চক্রান্ত। বিজেপি, মোদি ভাই, তিনি হচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে এই কাজটা হচ্ছে করবার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং এইখানে দিদি ভাই অর্থাৎ মমতা ব্যানার্জি এবং তার দলবল, তারা এটাকে প্রয়োগ করার জন্য তাদের কর্মচারীদের বাড়ি বাড়ি পাঠিয়েছিলেন।
তাহলে এই কথাটা খুব সহজ। আমরা কি করেছিলাম, আমরা আমাদের পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম বলেছিলেন যে একটা সর্বদলীয় বৈঠক করুন, বৈঠক করে আমরা পোস্ট ইলেকশন হয়ে যাওয়ার পরে তারপর আমরা এই ধরনের কাজে, এটা সময় সাপেক্ষ কাজ, এটা এআই প্রযুক্তি দিয়ে হঠাৎ করে ফেলার কাজ নয়। 2002 সালেও এই কাজ হয়েছে, কেউ বুঝতে পারেনি, সময় লাগে এই কাজ করতে। উনি শুনলেন না, না শুনে উনি বললেন ওই যা যাত্রা করেন উনি এবং ওনার হচ্ছেন ভাইপো, একজনও নাম বাদ গেলে আমরা বুঝে নেবো, এই করবো। সুপ্রিম কোর্টে একদিন গেলেন, আমরা মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট লাস্ট যা রেজাল্ট দিয়েছে 21 তারিখে বা 27 তারিখে যাদের নাম থাকবে তারা ভোট দিতে পারবে, এটা আমাদের করা মামলা, মোস্তাফি বিন বানুর করা মামলা। উনি নিজে হঠাৎ করে একদিন গিয়ে সুপ্রিম কোর্টে বলে, সুপ্রিম কোর্টের জাস্টিসরাও বললেন যে আপনি ম্যাডাম যাদেরকে দিয়েছেন তাদেরকে তো বলতে দিতে পারেন। তাহলে এইটার মধ্যে পুরো নাটকটা হচ্ছে পরিষ্কার, এটা বোঝা যায় যে যৌথভাবে এই কাজ করা হয়েছে। আমরা বলছি ভোটাধিকার কেড়ে যাদের নেওয়া হলো তাদেরকেও ভোটাধিকার প্রয়োগ করার জায়গায় আমরা নিয়ে যাব নির্দিষ্টভাবে। কত হাজার ভোটে জিতবেন? দেখুন, আমি তো জ্যোতিষী নয়, আমি কত হাজার ভোটে জিতবো বলতে পারছি না। আর আমরা জ্যোতিষ চর্চায় বিশ্বাসও করি না, জ্যোতিষ বিদ্যাতেও বিশ্বাস করি না। তবে মানুষের ভালোবাসা, মানুষের শুভেচ্ছা যা আছে তাতে হচ্ছে এই জয় হচ্ছে বৃহৎ হবে, এটুকু বলতে পারি। ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করা শুরু, এবারে প্রথমবারের মনোনয়ন পেয়েছেন সপ্তগ্রামে। কত হাজার ভোটে জিতবেন ঠিক করবেন জনতা, বলছেন কিন্তু সিপিআইএম প্রার্থী। এখন দেখার 4 মের অপেক্ষার কি হয় সপ্তগ্রাম বিধানসভায়। হুগলির সপ্তগ্রাম বিধানসভা থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।